বাংলা পিছিয়ে যাওয়ার বিষয় নয়। সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা কিন্তু এনসিআরবি রিপোর্ট অনুযায়ী মহিলাদের জন্য সব থেকে সুরক্ষিত শহর। মহিলাদের ক্ষমতায়নের জন্য নিশ্চিতভাবে পশ্চিমবাংলা এই মুহূর্তে বেঞ্চমার্ক। দাদা এটাও বলছেন যে যদি আমি প্রতিবাদ করি এই দুষ্কৃতীদের তাহলে আমি খুন হয়ে যাব। প্রশ্নই ওঠে না যে পশ্চিমবাংলায় এই রাজনীতি নেই। বললাম খুন হয়ে গেল, এগুলো উত্তরপ্রদেশে হয়। যদি দিলীপটা তৃণমূলে যোগদান করেন স্বাগত জানাবেন? দেখুন, এটা শীর্ষ নেতৃত্বের ব্যাপার। পশ্চিমবাংলায় কি এখন বিজেপি সংগঠনটা আছে সেটা নিয়েই আমার সন্দেহ আছে। দাদা এই রাজ্যে একটার পর একটা আমরা দেখছি এই মুহূর্তে ভিডিও ভাইরাল হচ্ছে বিজেপির এক্স হ্যান্ডেল থেকে বা ওদের সোশ্যাল মিডিয়া যে সকল হ্যান্ডেল রয়েছে সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি পোস্ট করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি নারী নির্যাতন প্রকট। সেখানে হয়তো দেখতে পাচ্ছি তৃণমূলেরই কোনো মন্ত্রী বা নেতার তাদের যারা কেষ্টবিষ্টু বলা চলে এক কথায়, বা তাদেরই বাঁ হাত ডান হাত বলছেন একদিক থেকে, তারা তাদের দ্বারা করা হচ্ছে। এবং সেই ঘটনার জেরে দেখতে পাচ্ছি যে নারীদের উপর অত্যাচার চলছে। তো সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কি এখনো অনেকটা পিছিয়ে যাচ্ছে? সালিশি সভা এখনো হচ্ছে, যেখানে নারী মুখ্যমন্ত্রী রয়েছে, পুলিশ মন্ত্রী রয়েছে, শাসন ব্যবস্থা রয়েছে, অনেকটা এগিয়ে বলে দাবি করছে নারী সুরক্ষার দিক থেকে। তাহলে পিছিয়ে যাচ্ছে বাংলা? না, প্রশ্নই ওঠে না। বাংলা পিছিয়ে যাওয়ার বিষয় নয়। কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা নিশ্চিতভাবে আমাদের সামনে উঠে এসছে, আমরা দেখতে পেয়েছি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে এই ধরনের ঘটনা সে যে ঘটনাই ঘটে থাকুক, যারাই করে থাকুক, কখনোই সমর্থনযোগ্য নয়। প্রশাসন সমর্থন করে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন না, দল সমর্থন করে না, অভিষেক সমর্থন করেন না। সুতরাং এখানে সমর্থনের কোনো প্রশ্নই উঠছে না। এবং এই ধরনের ঘটনা ঘটে থাকলে যে যে জায়গায় ঘটেছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। এবং যারাই করে থাকুক তারা যদি ভেবে থাকে যে তারা সমাজের ঊর্ধ্বে, তাহলে তারা ভুল ভাবছে। তারা যদি ভেবে থাকে প্রশাসনের ঊর্ধ্বে, তারা ভুল ভাবছে। তাদের দলে কোনো জায়গা নেই, এই সমাজেও কোনো জায়গা নেই। তারা নিকৃষ্টতম একটা জীব। সুতরাং এরা সমাজের কীট। এরা এইভাবে বিভিন্ন জায়গায় পরজীবীদের মতো বিভিন্ন আশ্রয়ের খোঁজার চেষ্টা করে যে আমি ওই দলের সঙ্গে জড়িত, বা এর আগেও যারা শাসক দল ছিল হয়তো তাদের সঙ্গে জড়িত ছিল, তার আগে যারা শাসক দল ছিল তাদের সঙ্গে জড়িত ছিল। এরা সমাজের আসলে কীট। এদেরকে মনে হয় না যে এর সঙ্গে দলের প্রশাসনের কোনো সম্পর্ক আছে। অত্যন্ত খারাপ একটা বিষয়। এবং নারী সুরক্ষায় একটা তথ্য মনে করিয়ে দিতে চাই যে সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা কিন্তু এনসিআরবি রিপোর্ট অনুযায়ী মহিলাদের জন্য সব থেকে সুরক্ষিত শহর। সুতরাং এইটা ঠিক নয় যে নারী সুরক্ষা এখানে নেই। আমরা পশ্চিমবাংলায় মহিলা ক্ষমতায়নের জন্যে ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে বেশি এগিয়ে আছে হচ্ছে পশ্চিমবাংলা। আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলা সদস্যদের সংখ্যা 1,12,00,000-এর উপরে। আমাদের এখান থেকে সব থেকে বেশি আইনসভায় মহিলা পাঠানো হয়েছে, সেটা লোকসভা হোক, ইভেন পঞ্চায়েত অবধি। তৃণমূল কংগ্রেসের সদস্যা সংখ্যা অর্থাৎ প্রতিনিধি আইনসভাতে সব থেকে বেশি, যেখানে ইউএনের অ্যাভারেজ হচ্ছে, গড় হচ্ছে 33% টার্গেট, যে 33% থাকতে হবে, সেখানে আমরা লোকসভায় প্রায় 38%-এর কাছাকাছি সাংসদ পাঠিয়েছি, মহিলা সাংসদ। সুতরাং মহিলাদের ক্ষমতায়নের জন্য নিশ্চিতভাবে পশ্চিমবাংলা এই মুহূর্তে বেঞ্চমার্ক। তার সঙ্গে এই ঘটনার সম্পর্ক নেই। মন্তব্য করছেন যে মদন মিত্রর সঙ্গে জয়ন্ত সিং এর আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, ফটো থেকে শুরু করে। মদন মিত্র সরাসরি মন্তব্য করছেন যে দুষ্কৃতীদের সঙ্গে নেতা মন্ত্রীদের বড় হাত রয়েছে। এর পাশাপাশি উনি জয়ন্ত সিংকে ঘনিষ্ঠভাবে চেনেন, কিন্তু উনি তার ঘনিষ্ঠ নন। আরো বড় বড় প্রমোটার থেকে শুরু করে নেতা মন্ত্রীরা সিং এর ঘনিষ্ঠ, এই মন্তব্য করেছেন মদন বাবু। একজন সিনিয়র নেতৃত্ব, বর্ষিয়ান নেতা দলের। তিনি কি বলেছেন তার পাল্টা মন্তব্য আমি করব না, কিন্তু এটুকু বলতে পারি কোন নেতার কে ঘনিষ্ঠ তাতে কাউরির কিছু এসে যায় না। যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এক। দ্বিতীয় কথা, আমি যেটা বলছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন লোকজন বিভিন্ন নেতা নেত্রীদের সঙ্গে মঞ্চতে থেকে একটা ছবি তুলে নিয়ে তারপরে তারা দেখানোর চেষ্টা করে তারা এই নেতা নেত্রীর খুব কাছের, এবং তারপরে তারা অপরাধ সংগঠিত করার চেষ্টা করে। এই প্রবণতা ভারতবর্ষের রাজনীতিতে প্রকট।
সুতরাং এবং সেক্ষেত্রে এখানে যেহেতু সরকারে তৃণমূল কংগ্রেস আছে, এক্ষেত্রেও বিরল নয়, সেখানেও বিভিন্ন যারা সমাজের দুষ্কৃতী বা সমাজের যারা খারাপ লোক তথাকথিতভাবে, তারা বিভিন্ন সময় হয়তো বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে ছবি তুলেছেন বা তোলেন। বক্তব্যটা হচ্ছে, যখন আমি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে কোথাও যাই, কোনো সভাতে যাই, কোনো দাদা এটাও বলছেন যে যদি আমি প্রতিবাদ করি এই দুষ্কৃতীদের, তাহলে আমি খুন হয়ে যাব, প্রশ্নই ওঠে না। মদনবাবু কিভাবে বলছেন আমি জানি না। মদনবাবু আবার বলছি, উনি বর্ষিয়ান নেতৃত্ব, ওনার কথার উপর কিছু বলা উচিত হবে না, কিন্তু একটা কথা নিশ্চিত যে পশ্চিমবাংলায় এই রাজনীতি নেই। বললাম খুন হয়ে গেল, এগুলো উত্তরপ্রদেশে হয়, বিভিন্ন সময় আমরা রাজস্থানে দেখেছি, মধ্যপ্রদেশে দেখেছি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসব হয়। পশ্চিমবাংলায় এরকম হয় না, বললো আর খুন হয়ে গেল, এরকম হয় না। আর উনি তো বর্ষিয়ার নেতৃত্ব, উনি দলকে বা প্রশাসনকে জানাতে পারেন, উনি বিধায়ক, উনি আগে মন্ত্রী ছিলেন, তো উনি প্রশাসনকে জানাবেন। এবং আমার কাছে যতটুকু খবর, ওনার বোধহয় ব্যক্তিগত নিরাপত্তাও আছে প্রশাসনের পক্ষ থেকে। সুতরাং এই ধরনের হয়তো উনি একটা কিছু বলতে গিয়ে কোনো কিছুর প্রেক্ষিতে এটা বলে ফেলেছেন বা বলেছেন অন্য কিছু মানে করতে গিয়ে, কিন্তু এইটার আমার একদমই মনে হয় না। এবং যেটা বলছিলাম ওটা গুরুত্বপূর্ণ, যে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি কোথাও একটা সভা করতে গেছি, সেখানে প্রচুর মানুষজন আসেন, পাশে দাঁড়ান, এখন কিভাবে বুঝবো যে কার পরিচিতি কি? আমি তো গত 2 বছরে অন্তত কয়েক হাজার সভা করেছি, তো সেখানে আমার পাশে দাঁড়িয়ে বহু মানুষ ছবি তুলেছেন, এবং তাদের মধ্যে থেকে আগামী 6 মাস পরে কেউ একজন এরকম দুষ্কৃতী বেরোলে তার দায়িত্ব আমার হতে পারে না। এখন বিষয়টা হচ্ছে, আমি তাকে আশ্রয় দিচ্ছি কি দিচ্ছি না সেটা বিষয়। পরিষ্কার জানিয়ে দিচ্ছি, দল কাউকে আশ্রয় দিচ্ছে না। আচ্ছা দাদা, যেখানে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে যদি এই রাজ্যে সালিশি সভা এখনো হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো একটা শব্দ মানে বলছেন না, সালিশি সভা করা কি এখনো পর্যন্ত উচিত যেখানে প্রশাসন রয়েছে? আমি কিছুদিন আগে যেদিন ঘটনাটা ঘটে অর্থাৎ যেদিন মানে সামাজিক মাধ্যমে ঘটনাটা সামনে আসে, আমি সেদিন কোনো একটি সংবাদ মাধ্যমে বসে অন ক্যামেরা বলেছিলাম যে রাজ্য কমিটির একজন সদস্য হিসাবে, দলের অন্যতম মুখপাত্র হিসাবে এই ঘটনার নিন্দা জানাচ্ছি, এবং দলের পক্ষ থেকে প্রথম এক্স হ্যান্ডেলে আমি এই ঘটনার প্রকাশ্যে নিন্দা জানাই। এবং নিশ্চিতভাবে এই ঘটনা নিয়ে আমি শীর্ষ নেতৃত্বের সঙ্গেও কথা বলি। আমাদের দলনেত্রী, সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা আমি আমার দিক থেকে তুলে ধরি। নিশ্চিতভাবে হয়তো তারা অন্য জায়গা থেকেও জানতে পেরেছেন, আমি আমার বক্তব্য তুলে ধরি। এবং সেই সংবাদ মাধ্যমে বলে এসেছিলাম যে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে, এবং 24 ঘন্টা পেরোয়নি, তাকে শোকজ করা হয়েছে, এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন। এখন কি কথা বলেছেন সেটা তো আমি সংবাদ মাধ্যমে বলবো না, নিশ্চিতভাবে তাকে যা বার্তা দেওয়া হয়েছে। আচ্ছা দাদা, যেখানে নারীদের জন্য এত এত প্রকল্প হচ্ছে এই রাজ্যে, বিভিন্ন রকম প্রকল্প, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন প্রকল্প, সে জায়গায় নারী সুরক্ষা কোথাও একটা কম হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে? না, নারী সুরক্ষা কম হচ্ছে না, তার কারণ এনসিআরবির ডেটা দেখালাম। আমি কিছুদিন আগেই এনডিটিভির একটা রিপোর্টে দেখছিলাম যে গত 3 বছরে মধ্যপ্রদেশ থেকে 31,000 মহিলা নিখোঁজ, এবং তাই নিয়ে কোনো কিছু হয়নি। সব থেকে নিখোঁজ হওয়াটা একটা ঘটনা, সাংঘাতিক ঘটনা, তার থেকে আরো ভয়ঙ্কর ঘটনা, সেটা নিয়ে প্রশাসন উচ্চবাচ্যই করেনি। সুতরাং পশ্চিমবাংলা সেই জায়গায় নেই। পশ্চিমবাংলা নিশ্চিতভাবে নারী সুরক্ষাতে এগিয়ে আছে। পশ্চিমবাংলা, আমরা মহিলা ক্ষমতায়নের দিকে জোর দিয়েছি, মহিলারা এখানে যথেষ্ট স্বাধীন, তাদের সুরক্ষাও যথেষ্ট আছে। বিক্ষিপ্ত 2-1টি ঘটনা যারা ঘটাচ্ছেন এবং দলের নাম নিয়ে ঘটাচ্ছেন, আমি আবার বার্তা দিতে চাই, দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আর তারা যদি মনে করে থাকেন যে দলের ছাতা নিচে থেকে তারা এই ধরনের ঘটবেন, প্রশাসন তাদের বিরুদ্ধে যা যা করণীয় তাই করবে, তার মাথার উপর যত বড় নেতৃত্বের হাতি থাকুক, কেউ বাঁচবে না। গতকাল সন্দেশখালীর ঘটনায় সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার থাকাকে যে আমার সিবিআই তদন্তের নিয়ে তারা মামলা করেছিল, সেই মামলা আবারও হাইকোর্টের নির্দেশেই যেমনটা সিবিআই তদন্তেই বহাল থাকছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে শাহজাহানকে যেন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, এরকম একটা মন্তব্য আসছে। না, বিষয়টা হচ্ছে এখানে শাহজাহান কে,
যে তাকে বাঁচানোর চেষ্টা করাবে, এরকম নয়। এবং তাকে অ্যারেস্ট করেছে কে? তাকে গ্রেপ্তার করেছে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ, সিবিআই বা ইডি করতে পারেনি। আমাদের বক্তব্যটা হচ্ছে যে সিবিআই বা ইডি বা যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই বিজেপির শাসনকালে গত 10 বছরে যে ভূমিকা আমরা দেখেছি, তারা তো বিজেপির হয়ে কাজ করছেন। আমরা তো চাই যে এইগুলো সংবিধান মেনে নিরপেক্ষ তদন্তকারী সংস্থা হিসাবে কাজ করুক, কিন্তু কোথাও সেই ভূমিকায় দেখা যায়নি। উল্টে আমরা তো চাই যে সন্দেশখালিতে বিজেপি মহিলাদের সম্মান 2000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে, সেটা নিয়ে সিবিআই এর কি স্ট্যান্ড? সিবিআই কেন তদন্ত করছে না? সিবিআই গত 5 বছরে যতগুলো তদন্ত করেছে তাদের স্ট্রাইক রেট কতগুলো তে শেষ পর্যন্ত কনক্লুড করতে পেরেছে। কিন্তু পশ্চিমবাংলা পুলিশ সেটা সারদা কেস থেকে শুরু করে শাহজাহান সব জায়গায় গ্রেপ্তারিটা কিন্তু পশ্চিমবাংলা পুলিশ করেছে। আর সুতরাং রাজ্য প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে এবং করে চলেছে। আমাদের আপত্তিটা এখানে যে সিবিআই এবং ইডিকে দিয়ে বিজেপি এখানে রাজনৈতিক একটা চক্র চালানোর যে চেষ্টা করছে, সেটার জন্য আমরা সিবিআই এর বিরোধিতা করেছি। শাহজাহান গ্রেপ্তার হয়েছে, রাজ্য পুলিশই তাকে গ্রেপ্তার করেছে এবং আগামী দিনে যা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা হবে। সুতরাং এক্ষেত্রে আমাদের বক্তব্যটা স্পেসিফিক্যালি সিবিআই এবং ইডির ভূমিকা নিয়েছিল এবং আমরা আদালতকে সম্মান জানাই। আদালত রায় দিয়েছেন, আমরা মাথা পেতে নিচ্ছি। দাদা, বহরমপুরের যিনি জয়ী প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে বিরোধীরা অনেক রকম মন্তব্য করেছিলেন যে তাকে খুঁজে পাওয়া যাবে না ভোটের পর। ঠিক সেরকমই দেখা যাচ্ছে, সেভাবে কিন্তু কেন্দ্রে তাকে দেখা যাচ্ছে না। তাহলে কি ইউসুফ পাঠান পুকুরের ফুল হয়ে গেলেন? আগের দিন তোমাদেরকে আরেকটা সাক্ষাৎকারে আমি বলছিলাম এই ইউসুফ পাঠানকে নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা ভেবে দেখো, ইউসুফ পাঠান জেতার পরে সে কেন্দ্রে এসছে, ওখানে ক্রিকেট একাডেমি খোলার কথা বলা হয়েছে, সে নিজে এই প্রস্তাব দিয়েছে, সে বলেছে যে আমি এখানকার মানুষের সঙ্গে থাকবো। তারপর সংসদের অধিবেশন চলছিল, সেই অধিবেশনে সে ফিরে গেছে। তারপরে অধিবেশন এই তো 3 দিন আগে 4 দিন আগে শেষ হয়েছে। সুতরাং এরকমটা নয় যে ইউসুফ পাঠান কেন, যে কোনো সাংসদ ছেড়ে দাও, ইউসুফ পাঠানের কথা ছেড়ে দাও, যে কোনো সাংসদ, তারা তো 24 ঘন্টা সেখানেই পড়ে থাকবেন এরকমটা নয়। কিন্তু তারা যাচ্ছেন কিনা, মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা, সেখানে তাদের প্রতিনিধিত্ব করার মতো কেউ আছেন কিনা, সেইগুলো বিষয়। তো সেইগুলো এত তাড়াতাড়ি এরকম জাজমেন্টাল হয়ে গেলে হবে না, কারণ অলরেডি তিনি নির্বাচনে জেতার পরে গেছিলেন, কথা বলেছেন, কি কি করবেন জানিয়েছেন, তারপরে অধিবেশনে গেছেন। এই 3-4 দিন সবে হয়েছে, নিশ্চিতভাবে তিনি আসবেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। আচ্ছা দাদা, বঙ্গ রাজনীতির একটা চর্চার নাম দিলীপ ঘোষ, প্রাক্তন বিজেপি সভাপতি ছিলেন, প্রাক্তন সাংসদও ছিলেন। বর্তমানে তিনি এখনো পর্যন্ত দলের তরফ থেকে কোনো রকম কোনো পদ পাননি। বিজেপি রাজ্য সভাপতি হতে পারেন বলে জল্পনা চলছে। এদিকে একটা জল্পনা চলছে হয়তো তৃণমূলে যোগদান করতে পারে। যদি দিলীপটা তৃণমূলে যোগদান করেন, স্বাগত জানাবেন? দেখুন, এটা শীর্ষ নেতৃত্বের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সিদ্ধান্ত নেবেন এবং দলীয় স্তরেও আমাদের আলোচনা হবে যে কেউ আসতে চাইলে তাকে নেওয়া হবে কি হবে না। আগে সেরকম পরিস্থিতি তৈরি হোক, তারপরে ভেবে দেখা যাবে। আর বিজেপির অভ্যন্তরীণ যে কোন্দল হয়েছে সেটা তাদের একদমই নিজস্ব সাংগঠনিক বিষয়, আমি মন্তব্য করতে চাই না। কিন্তু পশ্চিমবাংলায় কি এখন বিজেপি সংগঠনটা আছে সেটা নিয়েই আমার সন্দেহ আছে। সুতরাং তাদের সংগঠন নিয়ে কোনো মন্তব্য করে লাভ নেই। আর কে কবে আসতে চাইছেন, এখন সবাই তৃণমূলে আসতে চাইছেন, তো তৃণমূলে আসতে চাইলে তখন আলোচনা সাপেক্ষে শীর্ষ নেতৃত্ব নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা দাদা, দিলীপ ঘোষ কতটা প্রাসঙ্গিক? দিলীপ ঘোষ কি বেসিসে প্রাসঙ্গিক? মানে দেখুন, উনি 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 বিরোধী মতাদর্শের একটা রাজনীতি করেন। ব্যক্তি হিসাবে বিভিন্ন সময় ওনার মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক কর্মী তার আদর্শ নিয়ে তাদের নিজস্ব আদর্শ নিয়ে যারা রাজনীতি করেন, সেই জায়গাটাকে আমি সম্মান জানাই। সুতরাং তিনি তার জায়গা থেকে প্রাসঙ্গিক। এখন পশ্চিমবাংলার রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক সেটা পরে ভাবা হবে, কিন্তু তিনি নিশ্চিতভাবে তার জায়গায় প্রাসঙ্গিক। তিনি এতটা ডেডিকেশনের সঙ্গে এতদিন ধরে সংগঠন করছেন, বিভিন্ন ভূমিকায় কাজ করে এসছেন, নিশ্চিত সেটা সম্মানের জায়গা। আমি ব্যক্তিগতভাবে সেই জায়গাটাকে সম্মান জানাই।